আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। অভিবাসন নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতি দেশের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত করবে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। তারা বলেন, এই নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাংলাদেশিকে বিড়ম্বনার মধ্যে ফেলবে এবং যুক্তরাষ্ট্র যেতে ইচ্ছুকদের জন্য জটিলতা তৈরি করবে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর নিউ ইয়র্ক থেকে ৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ধরা পড়েছেন ৪ বাংলাদেশি। যুক্তরাষ্ট্রে লক্ষাধিক বাংলাদেশি অবৈধ অভিবাসী রয়েছে। সবাই এখন আতঙ্কে, কারণ ট্রাম্প প্রশাসন সকল অবৈধ অভিবাসীকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে। এতে দেশের রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা, কারণ রেমিটেন্স পাঠানোর দিক থেকে যুক্তরাষ্ট্র অধিকাংশ সময়ই শীর্ষে থাকে। যেসব জায়গায় তারা কাজ করে, তারা এখন তাদেরকে কাজ দিতে চাইবেন। এখন আপনার জীবন জীবিকা না থাকলে আপনি কী করবেন? আপনি বেরিয়ে যাবেন, তখন বাংলাদেশে চলে আসতে হবে। এবং ওরা চলে আসলে সাথে সাথে আমাদের রেমিটেন্সও যাবে। শুধুমাত্র যে রেমিটেন্সের উপর দিয়ে যাবে বিষয়টা এরকম নয়, যারা পরবর্তী সময়ে ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তো তাদের উপরে তার ইম্প্যাক্ট করবে। অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ বন্ধের ফলে অবৈধভাবে যেসব বাংলাদেশি যুক্তরাষ্ট্রে পাড়ি দিতেন সে পথ রুদ্ধ হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। যে বর্ডারটা রয়েছে, বর্ডারের কাছাকাছি আছেন, হয়তো যে কোনো সময় পার হবেন। এই রকম অনেক অসংখ্য যারা অভিবাসন প্রত্যাশী, তারপরে যারা আসলে প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এগুলো প্রত্যেকের জন্য এটা খড়গ হিসেবে আসছে বলে আমার কাছে মনে হয়েছে। এর আগে বাইডেন প্রশাসনের সময় আপনি যদি ওখানে গিয়ে হাজির হতেন, তখন আপনাকে একটা সুযোগ দেওয়া হতো। একটা অ্যাপ আছে ওদের ছিল, ওই অ্যাপটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আমাকে ঢুকবার অনুমতি দেওয়া হোক। এখন সেই অ্যাপটাও তুলে দিয়েছে। তার অর্থ হচ্ছে সীমান্তে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করার কোনো সুযোগ থাকছে না। জন্মসূত্রে নাগরিকত্বের বিধান ট্রাম্প বাতিল করলেও দেশটির হাইকোর্ট সেই আদেশের বিরুদ্ধে রায় দিয়েছেন। খান আলামিন, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেত্রী। বাসায় থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দ্য লন্ডন ক্লিনিক থেকে শুক্রবার স্থানীয় সময় রাত 9:30 এবং বাংলাদেশ সময় রাত 3:30 খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান পুত্র তারেক রহমান। সে সময় গাড়িতে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। হাসপাতালের সামনে ছিলেন দলীয় নেতাকর্মীদের উপস্থিতি। বর্তমানে তারেক রহমানের উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় আছেন মা খালেদা জিয়া। বাসায় থাকলেও লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়া চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং জন হপকিন্সের চিকিৎসকরা সহ সবাই মোটামুটি একমত এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। পরবর্তীতে সিদ্ধান্ত গৃহীত হবে। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে ওনার এই সুস্থতা যাতে অব্যাহত থাকে এবং সেই জন্য আল্লাহর কাছে দোয়া। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি। দীর্ঘ সময় আটকিয়ে রাখার কারণে যে সময় ওনার বিদেশে নিয়ে আসলে হয়তো আরও দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল। উনি স্লো পয়জন দিয়েছে নিশ্চিত, যে না হলে আজকে উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। 111-এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, ভয় দেখিয়ে লাভ নেই,
সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ। বিএনপি সবসময় অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে সোচ্চার। বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন। তো যদি এগুলোরই পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। এখনকার কথা শুনে মনে হচ্ছে। 4 দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল স্থানীয় সময় রাত 9:50 জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত 4 দিন তিনি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। WEF সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করেন তিনি। WEF সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট 47টি ইভেন্টে যোগ দেন। তিনি 4 জন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন শীর্ষ কর্মকর্তা ও বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে বৈঠক করেন। খুলনায় সন্ত্রাসীদের গুলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকার হত্যার ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে নগর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গেল রাতে খুলনা নগরীর তেঁতুলতলা মোড় এলাকায় অর্ণব কুমার সরকারকে গুলি করে হত্যা করা হয়। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী প্রশাসনের ছাত্র। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে রাজশাহী কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে কলেজ গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এছাড়া বরিশালের বাবুগঞ্জে স্কুল ছাত্র রাব্বি হত্যার বিচারের দাবিতে বরিশাল ঢাকা মহাসড়কের রহমতপুরে অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, ছাত্র হত্যার ঘটনায় মামলা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। হ্যাঁ, যেমনটা বলছিলেন, গতকাল রাত 9:15টার দিকে নগরীর তেঁতুলতলা মোড়ে ছাত্র অর্ণব সরকারকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ কিছুক্ষণ আগে কিন্তু তার মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে আমি জানতে পেরেছি। আমি বলেছিলাম খুলনার সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠুর সঙ্গে, তিনি যে বিষয়টি জানিয়েছেন এখনো কোনো মামলা হয়নি, তবে সন্দেহভাজন ভাবে 3 জনকে আটক করেছেন। তারা চেষ্টা করছেন এই মামলা, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে আটক করার জন্য। সেই সঙ্গে কিন্তু খুলনা নগরীতে এই এখন পর্যন্ত কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। মাত্র 3 জনকে সন্দেহজনকভাবে ধরা হলেও মূলত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সরাসরি কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া আপনাকে জানিয়ে রাখি, খুলনা নগরী কিন্তু গেল 4 মাসে মোট 11 জনকে খুলনা জেলায় হত্যা করা হয়েছে। সেই সঙ্গে কিন্তু এই খুলনায় যে সকল বসবাসকারী জনগণ রয়েছে তারা তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও কুপাকুপি মারামারি হচ্ছে কোথাও, এবং এখন পর্যন্ত প্রায় 11 জনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এদের মূল কারণে রয়েছে মাদক এবং এলাকার দখল নিয়ে, যেটা আমি জানতে পেরেছি। তবে খুলনা যে প্রশাসন রয়েছে, পুলিশ সহ অন্যান্য সকল প্রশাসন, তারা কিন্তু খুলনাবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। গতকাল রাত 10টার দিকে নগরের 0 পয়েন্ট এলাকাও কিন্তু গোলাগুলির শব্দ শোনা গেছে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় পরিদর্শন করেছেন বলে আমি জানতে পেরেছি। সব মিলিয়ে অর্ণব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান খুলনাবাসী সহ তার পরিবারের স্বজনরা। এই ছিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্ণব হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য। মনির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যৌক্তিক সংস্কার আনা হয়েছে। নাতনিদের বাদ দিয়ে
মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সকালে ঢাবির কেন্দ্রীয় পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ পর্যন্ত চলে ভর্তি পরীক্ষা। এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২৯৩৪ আসনের বিপরীতে ১,২৫,৪১৮ শিক্ষার্থী আবেদন করে। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৪৩ শিক্ষার্থী। আজকে আমাদের কলা, সমাজবিজ্ঞান এবং আইন ইউনিট মিলিয়ে ১,২৫,৫০০ ভর্তি পরীক্ষার্থী আছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদের অভিভাবকদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আয়োজনে প্রতি সিটের বিপরীতে প্রায় ৪৩ জন শিক্ষার্থী, ভর্তি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা এবং আমরা সবার জন্য শুভকামনা রাখি। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি নন বাইন্ডিং চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি বছরে ৫০ লাখ টন তরল গ্যাস সরবরাহ করবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আতিকা রহমানের রিপোর্ট। বাংলাদেশে বছরে ৫০ লাখ টন তরলীকরণ গ্যাস সরবরাহ করবে মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজি। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছ থেকে এই গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। এছাড়া মার্কিন কোম্পানি আর্জেন্ট এলএনজিও এক বিবৃতিতে তথ্য জানিয়েছে, যেটি নিয়ে খবর প্রকাশ করেছে রয়টার্স। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, এটি একটি ঐতিহাসিক চুক্তি। এই চুক্তি শুধুমাত্র বাংলাদেশের শিল্পে ক্রমবর্ধমান নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করে না, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বকেও শক্তিশালী করবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট এলএনজি বছরে ২.৫ কোটি টন এলএনজি সরবরাহের ক্ষমতার একটি অবকাঠামো গড়ে তুলেছে লুইজিয়ানার পোর্ট ফরচুনে। এই প্রকল্পের কাজ শেষ হলে সেখান থেকে পেট্রো বাংলার কাছে চুক্তি অনুযায়ী এলএনজি বিক্রি করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি প্রথম মার্কিন এলএনজি সরবরাহে বড় ধরনের চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। ক্ষমতায় আসার পরপরই ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নেই এমন দেশগুলোতে তরলীকৃত গ্যাস রপ্তানির লাইসেন্সের ওপর জ্বালানি বিভাগের যে স্থগিতাদেশ তা বাতিলের নির্বাহী আদেশ দেন। ইউএস এনার্জি ইনফরমেশন এজেন্সির তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক দেশ। অন্যদিকে বাংলাদেশ জ্বালানি চাহিদা শীর্ষমেয়াদী সমাধান খুঁজছে, পাশাপাশি এলএনজি ব্যবহার বাড়ানোরও চেষ্টা করে যাচ্ছে। তবে ২০২২ সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এলএনজি দাম বেড়ে যাওয়ায় সস্তা কয়লাভিত্তিক জ্বালানির দিকে ঝুঁকে পড়ে। আতিকা রহমান, আরটিভি। এবার পহেলা বৈশাখে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিল নিউ ইয়র্ক স্টেট সিনেট। মূলত নিউ ইয়র্কের সাংস্কৃতিক বৈচিত্র্যের স্বীকৃতি হিসেবে এই রাজ্যে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিনেট। বাংলা ভাষায় কথা বলেন এমন অভিবাসীর কথা উল্লেখ করে এতে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিম বাংলা থেকে আগত বিপুল অভিবাসী নিউ ইয়র্কে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। বর্তমানে প্রতি বছর প্রায় ১০,০০০ বাংলাদেশি স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে আসছে বলে উল্লেখ করে তাদের অর্ধেকই নিউ ইয়র্কের বাসিন্দা বলেও জানানো হয়। প্রশাসনে এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা ঘাপটি মেরে আছে অভিযোগ করে তাদের সরানো, সংস্কার ও দেশ পুনর্গঠন করে ঐক্যের সরকার গড়তে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ভোলায় দলীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা সংস্কার বাদ দিয়ে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের আচরণকে রহস্যজনক মন্তব্য জামায়াত সেক্রেটারি বলেন, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেবে তার দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে সব সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফ এর গুলিতে হাবিল নামে এক যুবক আহত হয়েছে। হাবিল উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ভোরে তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করে প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি জানায় হাবিল সহ বেশ কয়েকজন সীমান্তে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে আহত হয় হাবিল। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহীতে নেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রব নাহিদ। নাহিদ, বিএসএফ এর গুলিতে যুবক আহতের পর সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন? মিতু, আপনি যেমনটা বলছিলেন যে বিএসএফ এর গুলিতে এক যুবক আহত হয়েছে, এর প্রেক্ষিতে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, সীমান্তে কোনো ধরনের সমস্যা নেই। আমি চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে তারা নিশ্চিত হয়েছেন এই যুবক সীমান্তে ভারতের ওপারে গিয়েছিল এবং এই সময় বিএসএফ সদস্যরা গুলি চালায়, এতে সে আহত হয়। পরে তার সাথে যারা ছিল সঙ্গীরা তারা তাকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসে। তারপর তাকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়, এরপর রাজশাহী পাঠানো হয়েছে। তবে গেল কয়েকদিন থেকে বিজিবির পক্ষ থেকে সীমান্ত আইন মেনে চলার বিষয়ে কিংবা সীমান্তে চোরাচালান মাদকের সাথে যেন কেউ জড়িত না হয়, এই জন্য সচেতনতামূলক অনেক বেশি সভা করা হচ্ছে। তারপরও এ ধরনের ঘটনা ঘটছে। তো এর বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ যেন সীমান্ত পাড়ি দিয়ে কোনো প্রলোভনে না পড়ে সীমান্তের ওপারে না যায়, এজন্য সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে। বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সকালে রামমূর্তি নগরের কলকেরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, স্থানীয় এক অ্যাপার্টমেন্টে নাজমা নামের ওই নারী গৃহ পরিচারিকার কাজ করতেন। বৃহস্পতিবার কাজ থেকে ফেরার পথেই ঘটনা ঘটে। তার মাথা ও মুখে পাথর দিয়ে আঘাত ও নির্যাতনের আলামত পেয়েছে পুলিশ। তারা জানায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। স্বামী সুমন ও 3 সন্তান সহ শহরেই বসবাস করতেন নাজমা। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার রাতে বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমন তথ্য জানানো হয়। দেশের কিছু গণমাধ্যম বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় শিরোনামে সংবাদ প্রকাশের পর বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু গণমাধ্যমে এমন সংবাদ সীমান্ত রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কেজিতে 5 থেকে 60 টাকা কমেছে আলুর দাম। হাতের নাগালে চলে এসেছে সবজির বাজার। 30 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দামও, তবে দাম বেড়েছে ডিমের। মাসব্যাপী দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল। এতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা দায়ী করছে মিল মালিক ও ডিলারদের। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট কারসাজিতে অস্থিরতা চলছে চালের বাজারে। প্রতি সপ্তাহে কমতেছে, এই সপ্তাহে সর্বনিম্ন কমতেছে। সিম হয়েছে 20 থেকে 25 টাকা কেজি, তারপরে আলু 20 থেকে 25 টাকা কেজি, টমেটো 20 থেকে 30 টাকা কেজি। শীতকালীন যে সবজিটা ভরপুর আমদানি থাকার কারণে সবজির দামটা মোটামুটি কম। 1 মাস ধরেই চালের দাম বেশি, প্রতিটা চালে 8 থেকে 10 টাকা করে বেশি, আবার কোনোটা দেখা যাচ্ছে 10 থেকে 15 টাকাও বেশি। 1-2 টাকা বাড়া না, কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ছে। তো আসলে এটা বাড়ছে কিন্তু এই যে মেলার যারা আছে আর কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। হ্যাঁ, তুলনামূলকভাবে সবজির দাম এখন তো একেবারেই কম, তাতে করে খুবই সাশ্রয়ী এখন বর্তমান সময়ে। সরকার কি করবে, ট্রান্সপোর্টেশন কস্ট কমলেই তো অটোমেটিক মাছের দাম কমে যাবে।
রাজধানী বিজয় সরণি এলাকার যানজট নিয়ন্ত্রণে আজ থেকে নতুন নিয়ম কার্যকর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই নিয়মে জাহাঙ্গীর গেট হতে বিজয় সরণি হয়ে ডানে চলাচল বন্ধ করে দিয়েছে ডিএমপি। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যাত্রী ও চালকরা। তবে ট্রাফিক বিভাগ বলছে নতুন এ ব্যবস্থাপনায় যানজট সমাধানের সুফল মিলবে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর জাহাঙ্গীর গেট থেকে মোহাম্মদপুর, ধানমন্ডি, খেজুরবাগান ও মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখী যানবাহনগুলো বিজয় সরণি হয়ে ডানে মোড় নিতে পারবে না। এক্ষেত্রে এসব যানবাহন প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের আগে ডানে মোড় নিয়ে আগারগাঁও লিংক রোডে এবং আগারগাঁও ক্রসিং ব্যবহার করার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। এটার পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভালো হবে। সিঙ্গেলটা এখানে অনেক জ্যামে অনেক সময় বসে থাকতে হয়। ওই সাইড দিয়ে যদি যাওয়া হয় তাহলে ওই দিক দিয়ে তো অনেক ঘোরা হবে, লেন্দি হচ্ছে, তাই না? এটা আমাদের জন্য কষ্টকর হচ্ছে না। আগের থেকে ভালো হবে, আশা করা যায় ভালো হবে। অনেকগুলো সিস্টেম চেঞ্জ হয়েছে, এর জন্য প্রথমে একটু খারাপ হবে, এরপরে ঠিক হয়ে যাবে যদি রেগুলার হয়। কেউ কেউ আবার নির্দেশনা না মেনে ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। আমি ফার্মগেটে ঘুরবো, আমি এখানে দাঁড়ানোর সুযোগ নাই। আপনি যান, আপনারা যত আজকে নতুন করতেছেন আমাদেরকে সুযোগ দিতে হবে। সুযোগ নাই, এখানে আজকে সুযোগ নাই। তবে নতুন এই সিস্টেম কার্যকরে জনসাধারণকে ভোগান্তিতে ফেলতে চায় না ট্রাফিক বিভাগ। তেজগাঁওয়ের ট্রাফিক বিভাগের ডিসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ব্যত্যয় ঘটলে সিস্টেমে পরিবর্তন আনবেন তারা। এটি যদি আমরা পজিটিভ ফিডব্যাক পাই সম্মানিত নাগরিকদের কাছ থেকে, তাহলে এটি আরও ভালোভাবে বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়ার সেগুলো আমরা নিব। আর এটি যদি জনদুর্ভোগ কমাতে যদি সমর্থন না হয় তা নিঃসন্দেহে আমরা আগের অবস্থায় আবার ফিরে যাব। সাপ্তাহিক ছুটির দিনে গাড়ির চাপ কম থাকলেও রোববার কার্যদিবসে পুরো চিত্র দেখা যাবে বলেও জানান তিনি। কার্যক্রমের সম্পর্কে মানুষের ফিডব্যাক সেটি আমরা আরও ভালো জানতে পারবো আগামীকাল রবিবার। আশিকুল আলম, RTV, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আয়োজন সফল করতে দিনরাত কাজ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরই মধ্যে ময়দানের ৮০% প্রস্তুতি সম্পন্ন করেছেন জুবায়ের অনুসারীরা। এদিকে সাদ অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্ব। এ লক্ষ্যে সুরাই নেজামের মুরব্বীদের তত্ত্বাবধানে চলছে ময়দান প্রস্তুতের কাজ। তাঁবু টাঙানো, পানি, অজুখানা ও টয়লেট নির্মাণ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে জুবায়ের অনুসারীরা ময়দানে আসতে শুরু করেছে। আসছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও। ইসলাম প্রচার ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে মগ্ন রয়েছেন অনেকে। এখান থেকে দীক্ষা নিয়ে আগামী ১ বছর দেশ বিদেশে ইসলামের বাণী প্রচার করবেন তারা। ইজতেমার ময়দানে যে খেদমত করার জন্য কিছু কাজকর্ম করবো এই চলেছি। সারা পৃথিবীর থেকে, বিশ্বের থেকে সবাই আসবেন এখানে ইজতেমায় যোগ দেবেন। দেশে বিদেশে মানুষের খেদমতের জন্য, উপকার জন্য আমি যদি একটু একখান বাঁশ খুঁড়া গায়ে দেওয়াও দিতে পারি, এই বাঁশখানের তলে যে মানুষের নামাজ পড়বে ওই একটা নেকি আমার আল্লাহ তাআলা দিতে পারে, এই উসিলায় আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সাদ অনুসারীরা এখন পর্যন্ত ইজতেমা আয়োজনের অনুমতি পাননি, ফলে দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে জুবায়ের অনুসারীদের আয়োজন সফল করতে সর্বাত্মক চেষ্টার কথা জানান আয়োজক কমিটির এই সমন্বয়ক। আমাদের প্রায় ৮০% কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য খুঁটি এবং নামাজের কাতা তৈরি করা, সামিয়ানা টাঙানো, বয়ানের মিম্বার তৈরি করা সহ আনুষঙ্গিক অনেক কাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়েছে। ইজতেমা ময়দানে নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। ৩৫০ আমরা সিসি ক্যামেরা আমরা নিয়োগ করেছি। ১৫টি ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা ইজতেমার মাঠকে আমরা কভারেজ দিব এবং সিসি ক্যামেরার মাধ্যমে কভারেজ দেব। প্রথম ধাপের প্রথম পর্ব ৩১ থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ থেকে ৫ ফেব্রুয়ারি আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে এই মুহূর্তে বন্ধ আছে মেট্রো রেল চলাচল। কারণ বাজার স্টেশনে আছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবি, আমাদের জানাবেন যে কখন থেকে মেট্রো রেল চলাচল বন্ধ আছে এবং কখন নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে, আর কি কারণে এই গোলযোগ? মিতু, ধন্যবাদ আপনাকে। আমরা কারণ বাজার মেট্রো স্টেশনে আমরা যেটা দেখেছি যে এখানে আমরা কিছুক্ষণ ধরেই দেখছি যে ২০ মিনিটের মতো হবে মেট্রো রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একেবারে মতিঝিল থেকে নিয়ে উত্তর স্টেশন, কোনো স্টেশনে থেকে কিন্তু যাত্রীরা উঠতে পারছে না। তবে সুসংগত হচ্ছে একটু
একটু আগেই 2 থেকে 3 মিনিট আগেই এখানে অ্যানাউন্স করা হয়েছে যে মেট্রো রেলের যে পল্লবী থেকে যেই মতিঝিল অংশ, এই অংশ চলাচল শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যেই এটা স্বাভাবিক হয়ে যাবে। হয়তো 5 থেকে 10 মিনিটের মধ্যেই সব যাত্রীরা উঠতে পারবেন। তবে উত্তর স্টেশন পর্যন্ত যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু আরও কিছুটা সময় লাগতে পারে, তাদেরকে অন্য বিকল্প পথ বেছে নিতে বলা হয়েছে এখন পর্যন্ত মাইকিং করে যেটা বলা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত এই ধরনের যান্ত্রিক ত্রুটি কেন হলো, আসলে এর পেছনে কি বিষয় এবং কোনো বৈদ্যুতিক কোনো বিষয় আছে কিনা, নাকি কোনো ট্রেনের কোনো সমস্যা হয়েছে, এই ধরনের তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা যোগাযোগ করেছি মন্ত্রণালয়ের সঙ্গে, তারা কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে দিতে পারেননি। আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীদের কিন্তু একটা দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। অনেকক্ষণ পর ট্রেনটা চলাচল শুরু হওয়ার কারণে কিন্তু টিকিটের জন্য দীর্ঘ লাইন শুরু হয়েছে। এখন কিন্তু আসলে এভাবে এত জনবহুল থাকার কথা না, এত মানুষ মেট্রো রেলে এই মুহূর্তে থাকার কথা না। সাধারণত হচ্ছে অফিস টাইম দুইটাতেই এই মেট্রো রেলের যাত্রীদের সংখ্যা বেড়ে যায়, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দীর্ঘক্ষণ অচল অবস্থা থাকার কারণে কিন্তু মেট্রো রেলে আসলে এখন একটা জটলা তৈরি হয়েছে এবং এই জটলাটাও কিন্তু সবার জন্য, সবাই কিন্তু আসলে এই মুহূর্তে মেট্রো রেলের সার্ভিস নিতে পারছেন না। তারা কিন্তু এখন পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত তারা যেতে পারবেন, কিন্তু পল্লবী থেকে যে উত্তর স্টেশন রয়েছে সেই স্টেশনে কিন্তু এখন পর্যন্ত চলাচল শুরু হয়নি। মৃত্যু রাজধানীর কারণ তার মেট্রো স্টেশন থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। যশোরের স্বনামধন্য ব্র্যান্ড মারলাক্স মোবাইলের রিটেইলের মিট 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলার ঝিকরগাছায় গদখালির পানিসারায় এই রিটেইলার মিট হয়। মারলাক্স মোবাইলের ঝিকরগাছার পরিবেশক হাসান ইলেকট্রনিক্সের উদ্যোগে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের সিইও প্রকৌশলী নাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, বেঙ্গল গ্রুপের নিজস্ব কারখানায় উৎপাদিত মারলাক্স মোবাইল বরাবরের মতো তার মানসম্মত পণ্য উৎপাদনে বদ্ধপরিকর। অভিজ্ঞ কোয়ালিটি কন্ট্রোল টিমের সহযোগিতায় প্রতিটি মোবাইল উৎপাদনের সময় শতভাগ মান নিশ্চিতের কথাও জানান তিনি। অনুষ্ঠানে সকল খুচরা বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় শেষে রাইফেল ড্র ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।